আজকে আমরা প্রবাবিলিটির বা সম্ভাবনার দ্বিতীয় পার্টটা করব এবং আজকে কিছু আমরা বইয়ে যত ম্যাথ আছে সেগুলো তো করবো, সাথে এক্সট্রা কিছু ম্যাথ দেখবো যেগুলো আমাদের বোর্ডে আসতে পারে এবং কিছু প্রমাণও দেখবো। তো গত ক্লাসে আমরা 9 দাগ পর্যন্ত করছি, আজকে 10 দাগ থেকে শুরু হবে। তো এখানে দেখো আমাদের 10 থেকে যা বলছে একটু বুঝি আমরা, যে কোন একটা স্বাস্থ্য কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী কম ওজনের শিশু কয়টা? 155। স্বাভাবিক ওজনের শিশু কত? স্বাভাবিক ওজনের শিশু হচ্ছে 386। আর বেশি ওজনের শিশু কত? বেশি ওজনের শিশু হচ্ছে 98। এখন একটা সম্ভাবনা বের করতে গেলে আমাদের তো দুইটা জিনিস লাগে, একটা লাগে হচ্ছে অনুকূল ফলাফল, আর একটা হচ্ছে মোট ফলাফল বা সমগ্র সম্ভাব্য ফলাফল। এখন এই জায়গাটাতে দেখো, যেহেতু তিনটা জিনিস এখানে দেওয়া আছে, মোট শিশু, এর মতো কম ওজনের শিশু দেওয়া আছে, স্বাভাবিক ওজনের শিশু দেওয়া আছে, বেশি ওজনের শিশু দেওয়া আছে, তিনটা যদি যোগ করি তাহলে আমরা কি পাবো? সমগ্র সম্ভাব্য ফলাফল। যে সমগ্র সম্ভাব্য ফলাফল কত আসতেছে? 155 প্লাস 386 প্লাস 98, টোটাল কত আসবে? টোটাল আসবে 639। এটা হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল। বের করতে বলছে কি, একটু খেয়াল করো, শিশুটি বেশি ওজনের হওয়ার সম্ভাবনা কত? একটা শিশু নেওয়ার কথা বলছে, যদি শিশুটা বেশি ওজনের হয় তাহলে সম্ভাবনা কত? তাহলে এইটাই অনুকূল ফলাফল হবে। বেশি ওজনের শিশু কতটা? 98টা। তাই অনুকূল ফলাফল কত হবে? 98। তাই টোটাল সম্ভাবনা কত আসবে? অনুকূল ফলাফল 98 ডিভাইডেড বাই মোট ফলাফল 639। শেষ। পরে খেয়াল করি, এখানে শ্রেণীকরণ ব্যবস্থাপনায় এত, পরিদর্শক হিসেবে এত, উৎপাদন কাজে এত, বসিয়াল কাজে এত। একজনকে যদি দৈবভাবে নির্বাচন করা হয়, বলছে ব্যবস্থাপনায় নিয়োজিত হওয়ার সম্ভাবনা কত? ব্যবস্থাপনায় আছে কতজন? 157। টোটাল কতজন আসে এখানে? টোটালটা যোগ করলে কত আসে? 157 প্লাস 52 প্লাস 1473 প্লাস 215। এটা আমরা যদি ক্যালকুলেট করি তা আমাদের আসে টোটাল হচ্ছে 1897। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল কত? সমগ্র সম্ভাব্য ফলাফল 1897। এবার কয়ে আসো, কয়ে বলছে ব্যবস্থাপনায় নিয়োজিত, তো ব্যবস্থাপনায় আছে হচ্ছে 157 জন। এইটাই তো অনুকূল ফলাফল। প্রথম কয়ের উত্তর কত হবে? 157 ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল 1897। আচ্ছা, এরপরে দেখো বলছে ব্যবস্থাপনায় অথবা উৎপাদন কাজে। ব্যবস্থাপনায় অথবা উৎপাদন কাজে, অথবা মানে আমরা কিছু কিছু ক্ষেত্রে যোগ করি, তাই না? ব্যবস্থাপনার সম্ভাবনা কত? ব্যবস্থাপনার সম্ভাবনা এই অথবা যোগ করবা, ব্যবস্থাপনার সম্ভাবনা যোগ করবা, উৎপাদনের কাজের সম্ভাবনা যোগ করবা। 157 বাই 1897 প্লাস উৎপাদন কাজে কতজন? উৎপাদন কাজে 1473 জন। 1473 বাই 1897। তা এই জায়গায় 1897 কি হবে? লসাগু হবে। তাহলে 157 প্লাস 1473 কত আসে? 1630 আসে। তাহলে এটা উত্তর হচ্ছে 1630। গয়ে আসো, উৎপাদন কাজে নিয়োজিত না এমন সম্ভাবনা কত? তা এখানে 9 কথা বদলায়, প্রিভিয়াস ক্লাসেও বলছি, আগে ওই কাজে কতজন থাকবে বা ওই হবে কতজন সেটা বের করে নিব, এক থেকে বাদ দিব সেটা। তা উৎপাদন কাজে নিয়োজিত না কতজন, এটার জন্য আমরা কি করব? উৎপাদন কাজে কতজন নিয়োজিত আছে এটা আগে বের করব। উৎপাদন কাজে কতজন নিয়োজিত? 1473 বিয়োগ বাই 1897, এটা হচ্ছে উৎপাদন কাজে নিয়োজিত। কারণ উৎপাদন কাজে নিয়োজিতের জন্য অনুকূল ফলাফল 1473। তাহলে এই নিয়োজিত না, তাহলে কি হবে? এখানে এক থেকে ওইটা বাদ দিতে হবে। 1 বিয়োগ 1473 বাই 1897। এখানে তুমি যদি 1897 থেকে 1473 বাদ দাও তাহলে কত আসে? 424 আসে। তাহলে এটার উত্তর হচ্ছে 424 বাই 1897। 12 নম্বর আসো, এইখানে ট্রাফিক ভঙ্গের সংখ্যা দেওয়া আছে, টোটাল কত আসে? টোটাল আসে 2000। ড্রাইভারের সংখ্যা কত আসে? টোটাল 2000 আছে। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল কত আসতেছে? 2000। আচ্ছা, এবার এখানে দুইটা প্রশ্ন বলছে যে একজন ড্রাইভারকে যদি নির্বাচন করা হয়, কথাটা ভালো করে বুঝো, এই কথাগুলা কয়জনকে নির্বাচন করতেছে? বলছে একজনকে নির্বাচন করলে ড্রাইভারটা একবার আইন ভঙ্গ করার সম্ভাবনা কত? তাই একবার আইন ভঙ্গ করছে কতজন? 46 জন। তো সম্ভাবনা কত হবে? অনুকূল ফলাফল 46 বাই মোট ফলাফল 46 বাই 2000। তার মানে বলা যায় 23 বাই
1000। পরেরটা দেখো, ড্রাইভারটা 4 এর অধিকবার আইন ভঙ্গ করার সম্ভাবনা। ড্রাইভার 4 এর বেশি, 4 এর বেশি কতজন আছে? 5 জন। 5/2000 মানে 1/400। যারা তো পারবা, একটা মুদ্রা একটা ছক্কা নিক্ষেপ করলে প্রবাবিলিটি কি হবে এটা আগেই উদাহরণের মধ্যে করে ফেলেছি। প্রবাবিলিটি এর সাথে নিচের ছকটা পূরণ করো। এই ছকটা পূরণ করতে হবে। কি বলছে দেখি। একবার মুদ্রা নিক্ষেপে সমগ্র সম্ভাব্য ফলাফল, একবার মুদ্রা নিক্ষেপে সমগ্র সম্ভাব্য ফলাফল কি? দুইটা না? হেড অথবা টেইল। এখানে টেইল আসার সম্ভাবনা কত? একবার মুদ্রা নিক্ষেপে তুমি একটা হেড পাও একটা টেইল পাও, পাইতে পারো। টেইল পাওয়ার সম্ভাবনা 1, অনুকূল ফলাফল 1, আর সমগ্র সম্ভাব্য ফলাফল 2। তাহলে এটা উত্তর কত হবে? 1/2। দুইবার মুদ্রা নিক্ষেপে সমগ্র সম্ভাব্য ফলাফল কয়টা আসবে? 4টা আসবে। তো তুমি এখানে তোমাকে নমুনা ক্ষেত্রগুলো লিখতে হবে। কি কি পাই আমরা? এইচ এইচ, এইচ টি, টি এইচ, টি টি, এই 4টা। আচ্ছা, তাহলে এইখানে এই হচ্ছে আমার নমুনা ক্ষেত্র। একটা হেড আসার সম্ভাবনা কত? একটা হেড আসবে এই দুইটা জায়গায় না? টোটাল 4টা, তাহলে 2/4 মানে 1/2। হেড আর টেইল আসার সম্ভাবনা কত? প্রথম মুদ্রায় হেড, দ্বিতীয় মুদ্রায় টেইল। প্রথম মুদ্রায় হেড এবং দ্বিতীয় মুদ্রায় টেইল একটাই, মানে 1/4। 3বার মুদ্রা নিক্ষেপ, এটা ভিতরে করছিলাম, এখানে মনে হয় না দেখানোর প্রয়োজন আছে। তুমি নমুনা ক্ষেত্র লিখবা, এগুলো বের করবা। সহজ জিনিস ছিল। 15 আসো। 15 কিন্তু সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। 15 আসলে সেম। তো দেখো এখানে কি বলছে, যে একজন লোকের ঢাকা হতে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/9। আচ্ছা, আমরা এটা প্রবাবিলিটি আগে অঙ্কন করব। ঢাকা থেকে রাজশাহী, রাজশাহী হতে দিনাজপুর, এই হচ্ছে ঢাকা। ঢাকা থেকে রাজশাহী, ঢাকা থেকে রাজশাহী সে কি বলছে? ঢাকা থেকে রাজশাহী সে ট্রেনে যাবে। ট্রেনে যাবে কতটুকু? ট্রেনে যাবে 5/9। তাহলে সে ট্রেনে যাবে না কতটুকু? 1 - 5/9 মানে 4/5। সে 4/5 রাজশাহীতে ট্রেনে করে যাবে না, অন্য যে কোনো মাধ্যমে যাবে সে। আচ্ছা, এরপরে বলছে রাজশাহী হতে দিনাজপুর বাসে যাবে। রাজশাহী হতে সে দিনাজপুর যাবে, এইখানে আমরা দিনাজপুর রাখলাম। রাজশাহী হতে দিনাজপুর, রাজশাহী হতে দিনাজপুর, রাজশাহী হতে দিনাজপুর সে বাসে যাবে কত অংশ বলেছে? কত যেন বললো এখানে? বাসে যাবে 2/7। রাজশাহী হতে দিনাজপুরে সে বাসে যাবে 2/7। বাসে যাবে না কতটুকু তাহলে? 1 - 2/7 মানে 5/7। আচ্ছা, সে যদি ঢাকা থেকে রাজশাহীতে বাসে ট্রেনে না এসে অন্য কোনো মাধ্যমে আসে, অন্য কোনো মাধ্যমে আসে, কিন্তু রাজশাহী হতে সে দিনাজপুরে যাবে। রাজশাহী হতে দিনাজপুর পর্যন্ত সে আসলো, রাজশাহী হতে দিনাজপুর। এই দিনাজপুর এসে কি করতে পারে? বাসেও আসতে পারে। বাসে যাবে কতটুকু? বাসে যাবে 2/7। বাসে যাবে না কতটুকু? 1 - 2/7 মানে কি? 5/7। তাহলে এই আমরা প্রবাবিলিটি কিন্তু অঙ্কন করছি। আমাদের কোশ্চেনে বলে দিছিল শুধুমাত্র সে ঢাকা হতে রাজশাহী ট্রেনে যাবে 5/9। ট্রেনে যাবে না কতটুকু বের করছি? 4/9 সে ট্রেনে যাবে না। রাজশাহীতে যখন সে দিনাজপুর যাবে, দিনাজপুর বাসে যাচ্ছে 2/7, বাসে যাবে না 5/7। এরপরে দেখো, তাহলে এবার প্রশ্নে কি বলছে? কয়ে বলছে লোকটা ঢাকা হতে রাজশাহী ট্রেনে না, ভালো করে কথাগুলো বুঝো, রাজশাহী ট্রেনে না। আবার এখানে এবং বলছে রাজশাহী হতে দিনাজপুর বাসে যাবে। রাজশাহী হতে ঢাকা থেকে রাজশাহী ট্রেনে যাবে না, ঢাকা হতে রাজশাহী সে ট্রেনে যাবে না, রাজশাহী হতে দিনাজপুর বাসে যাবে।
তাহলে এখানে কয়ের উত্তরে যদি আমরা আসি, ঢাকা হতে রাজশাহী ট্রেনে যাবে না কত অংশ? 4/5। আর রাজশাহী হতে বাসে যাবে কতটুকু দিনাজপুরে? 2/7। বাসে যাবে কত? 2/7। 2/7 তো। ও 4/5 কেন? এখন 4/9 আসে তো। 1 বিয়োগ 5/9 মানে তো 4/9 আসে। তার মানে কত আসে? 8/63 উত্তর। এবং মানে তো এখানে গুণ করবো। আচ্ছা, এবার আসো ক্ষয় কি বলছে। ক্ষয় কি বলে? এই তো, লোকটি রাজশাহী ট্রেনে যাবে, লোকটি রাজশাহী ট্রেনে যাবে কিন্তু দিনাজপুর বাসে যাবে না। রাজশাহী ট্রেনে যাবে, রাজশাহী ট্রেনে যাবে কিন্তু দিনাজপুর বাসে যাবে না। তাহলে কি হবে? রাজশাহী ট্রেনে যাচ্ছে 5/9 রাজশাহী ট্রেনে যাবে 5/9 আর দিনাজপুর বাসে যাবে না কত অংশ? 5/7। দেখো আমরা কিভাবে বের করতেছি, ঢাকা থেকে রাজশাহী ট্রেনে যেতে বলছে 5/9, আর রাজশাহী থেকে দিনাজপুর বাসে যাবে না বলছে 5/7, ইন্টু সব এই ট্রেন বাসের ক্ষেত্রে তুমি গুণ করে দিও 5/7, তার মানে 25/63। সহজ কোশ্চেন, এগুলো সৃজনশীলে আসে। ষোলো, ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনে যাবে বাসে প্লেনে। তিনটা, 16 নম্বরও আসো। 16টা আমরা এখানেই করি। ঢাকা, ঢাকা থেকে কোথায় যেতে বলছে? চট্টগ্রামে যেতে বলছে। শুধু চট্ট দিয়ে লিখি, পুরোটা লিখছে না। চট্টগ্রামে যাওয়ার কথা বলছে। তিনটা মাধ্যমে যাওয়ার কথা বলছে এখানে। ট্রেনে 2/9, বাসে 3/7। ট্রেনে 2/9, ট্রেন টি দিয়ে ট্রেন বুঝালাম, ট্রেনে 2/9, বাসে যাচ্ছে 3/7, আর প্লেনে কতটুকু যাচ্ছে জানো? প্লেনে যাচ্ছে 3/7, প্লেনে যাচ্ছে 1/9। ওই লোকটা প্লেনে যাচ্ছে 1/9। আচ্ছা, এখন এইগুলা তো বের করছি, সাথে সাথে আমাদের কি বের করতে হবে এগুলা থেকে? প্রত্যেকটা, এখানে ট্রেনে যাওয়ার সম্ভাবনা ছিল 2/9, তাহলে এখানে আরেকটা জিনিস বের করতে হবে, ট্রেনে না যাওয়ার সম্ভাবনা। প্রশ্নে কি ওই না চাইছিল? না চাইলে এখানে আবার, না এখানে না এর কথা বলে নাই, কোথাও না এর কথা বলে নাই, এই জন্য ওই পার্টটা আমরা বের করবো না। মানে এই আগেরটার মতো, এই যে রাজশাহী ট্রেনে যাচ্ছিল, রাজশাহী ট্রেনে যাবে না, এটা আমরা বের করবো না, যেহেতু প্রশ্নে কোথাও না এর কথা উল্লেখ নাই। আচ্ছা, এবার চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার কথা ছিল, লোকটার চট্টগ্রাম হতে কক্সবাজার যাওয়ার সম্ভাবনা 2/5। আচ্ছা, আমরা ওই তীরী অঙ্কন ওইটা তীরী ব্যবহারই করতে বলছে, ব্যবহার না করলেও আরো আমরা দেখে দেখে অ্যান্সার করতে পারবো। আচ্ছা, লোকটি চট্টগ্রাম থেকে কক্সবাজারে বাসে যাবে 2/5, গাড়িতে যাবে 3/7। চট্টগ্রাম থেকে, তার মানে এই জায়গা থেকে এসে সে কি করতে পারে? এইখান থেকে সে বাসে যেতে পারে, গাড়িতে যেতে পারে, বাসে যেতে পারে, গাড়িতে যেতে পারে, বাসে যেতে পারে, গাড়িতে যেতে পারে। বাসে কতটুকু যাবে সে? বাসে যাবে 2/5 আর 3/7। বাসে যাবে সে কতটুকু? 2/5। সে গাড়িতে যাবে কতটুকু? 3/7। বাসে যাবে 2/5, গাড়িতে যাবে 3/7। বাসে যাবে 2/5, গাড়িতে যাবে কত? 3/7। আমি দ্রুত করলাম। কোথায় যাবে সে? কক্সবাজার। এই জায়গাগুলোতে তুমি কক্সবাজার ভালো করে একটু লিখে নিবা, কক্সবাজার যাবে। এবার প্রশ্নে কি চাইছে একটু আমরা খেয়াল করি। লোকটা চট্টগ্রামে যাবে ট্রেনে, চট্টগ্রামে যাবে ট্রেনে এবং কক্সবাজারে যাবে বাসে। চট্টগ্রাম ট্রেন, কক্সবাজার বাস। চট্টগ্রাম ট্রেন, ঢাকা থেকে চট্টগ্রাম যাবে ট্রেনে কত অংশ? 2/9। চট্টগ্রামে ট্রেনে যাবে 2/9, আর বাসে যাইতে বলছে কক্সবাজারে, বাসে যাবে কতটুকু? 2/5।
তাহলে কত আসবে? 4/45। শেষ উত্তর। 16। 17 নম্বরে আসো। একটি 2 টাকার মুদ্রা 4 বার নিক্ষেপ করা হয়েছে। আচ্ছা, এই জায়গাগুলো থেকে একটা জিনিস কিন্তু তোমার আগেও বলেছি যে এই একটা মুদ্রা বা একটা ছক্কা কতবার নিক্ষেপ করলে সমগ্র সম্ভাব্য ফলাফল বের করতে বলে। তা 4 বার নিক্ষেপ করছে, একটা মুদ্রায় দুইটা ফলাফল পাও। আমরা বলছি টু টু দি পাওয়ার, যেহেতু বার বলবে, যতবার বলবে তুমি টু টু দি পাওয়ার n দিবা, তার মানে 16 আসে। অথবা তুমি কি করতে পারো, এখানে প্রথম মুদ্রায় দুইটা ফলাফল, দ্বিতীয় মুদ্রায় দুইটা ফলাফল, তৃতীয় মুদ্রাতে দুইটা ফলাফল, চতুর্থ মুদ্রাতে দুইটা ফলাফল, তাহলে সেই 16 আসে। যেভাবে ইচ্ছে সেইভাবে করতে পারো। তো সমগ্র সম্ভাব্য ফলাফল আসবে আমার 16টা। যদি মুদ্রাটিকে 4 বারের পরিবর্তে 2 বার নিক্ষেপ করা হয় তবে একটি এল আসার সম্ভাবনা কত এবং একটা সি না আসার সম্ভাবনা কত? একটা এল আসবে কতবার আর একটা সি আসবে না কতবার? আচ্ছা, আমরা একটু কোশ্চেনটা একটু কেটে নিই। আচ্ছা, 17 নাম্বারটা আমরা একটু খেয়াল করি। তাহলে তুমি যদি কয়ে আসো তো তোমাকে প্রথমে কি করতে হবে, নমুনা ক্ষেত্র তৈরি করতে হবে। আমি থ্রি অঙ্কন করতেছি না। নমুনা ক্ষেত্রে কি আসবে, তোমার এক এল সি আসবে। প্রথমটাই যদি তোমার টেইল আসে, এল আসে, তারপরটা সি আসে, দ্বিতীয়টা যদি সি আসতে পারে, দুইটা এল এল দিয়ে নিই আমরা। হেড হেড, প্রথম মুদ্রায় এল আসতে পারে, দ্বিতীয় মুদ্রাটাও এল আসতে পারে। প্রথম মুদ্রায় এল আসতে পারে, দ্বিতীয় মুদ্রায় সি আসতে পারে। প্রথম মুদ্রায় সি আসতে পারে, দ্বিতীয় মুদ্রায় এল আসতে পারে। প্রথম মুদ্রায় সি, দ্বিতীয় মুদ্রাতেও সি আসতে পারে, এরকম আসতে পারে। এই হচ্ছে আমার নমুনা ক্ষেত্র। এবার প্রশ্নে কি বলছে, আহ একটা এল আসতে পারে কতবার? একটি এল আসার সম্ভাবনা। একটি এল দেখো দুইটাতে আছে, এ একটাতে আছে আর এ একটাতে আছে। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল 4টা। একটা এল, পি অফ 1 এল, এটা হচ্ছে সম্ভাবনা কত? 2/4, তার মানে 1/2। তুমি কিন্তু লিখবা সমগ্র সম্ভাব্য ফলাফল, অনুকূল ফলাফল, এগুলা। আরেকটা বলছে একটা সি না আসার সম্ভাবনা, তো তুমি আগে বের করে নাও একটা সি আসার সম্ভাবনা। একটা সি আসার সম্ভাবনা কত? একটাও সি আসবে 2 বার, এই দুইটা। আর এখানে যদি বলতো কমপক্ষে একটা সি, তাহলে কিন্তু এইটাও নিতে হতো, এর আগেও করছি। তাহলে একটা সি আসার সম্ভাবনা কত? সে একই, 2/4, মানে 1/2। এবার প্রশ্নে বলছে একটা সি না আসার সম্ভাবনা, তাই লিখো এখানে একটি সি না আসার সম্ভাবনা কত হবে? এক থেকে ওইটা বাদ দিতে হবে, শেষ। আচ্ছা, এরপরে আসো ক্ষয় কি বলছে আমরা যদি একটু দেখি। সম্ভাব্য ঘটনার প্রবাবিলিটি টিলি অঙ্কন করো, নমুনা ক্ষেত্র লিখো। দুইটা মুদ্রা 4 বার নিক্ষেপ, ওই 2 টাকার মুদ্রা 4 বার নিক্ষেপ করার কথা বলছে। এখানে তো আঁকার তো প্রয়োজন হয় না। এখানে আমরা লিখলাম মুদ্রা, আমি সহজ করে দ্রুত করার জন্য লিখবো এল সি। এখানে এল এল সি প্রথম মুদ্রা, এই হচ্ছে দ্বিতীয় মুদ্রা এল সি, এল সি, দ্বিতীয় মুদ্রা কিন্তু এগুলা। এবার তৃতীয় মুদ্রা আসো, এল সি, এল সি, এল সি, এল সি। চতুর্থ মুদ্রা 4 বার নিক্ষেপ, এল সি, এল সি, এল সি, এল সি, এল সি, এল সি, এখানেও এল, এখানেও সি, এখানেও এল, এখানেও সি। এই হচ্ছে আমার প্রবাবিলিটি ট্রি।
একটু ফাঁকা ফাঁকা করে লিখলে আরো বেশি সুন্দর হবে। এবার আসো নমুনা ক্ষেত্র। আমি নমুনা ক্ষেত্রটা এখানে লিখি, নিচের লাইনে লিখবা। নমুনা ক্ষেত্রে কি হবে দেখো, প্রথমে এল 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 এল। আচ্ছা, এখানে চারটা মুদ্রার ফলাফল কিন্তু 16টা আসবে বলছি না? 16টা এখন আমাকে মিলাতে হবে। এল এল এল, এবার সি আসবে। এল 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 সি, তারপরে কি এল এল সি এল, এল এল সি এল, তারপরে নাও এল এল সি সি, এল এল সি সি। তাহলে এই উপরেরটুকু শেষ কিন্তু। এবার আসো এল সি এল এল, এল সি এল এল, এল সি এল সি, এল সি এল সি, এল সি এল সি, এবার এল সি সি এল, এল সি সি এল, এল সি সি, এল সি সি সি, এল সি এল সি সি, এল সি এল সি, এল সি এল সি এল এল, এল সি এল সি, এল সি সি এল, এল সি সি এল, আর এল সি সি সি। এবার নিচে আসতে হবে। উপরে 8টা হয়ে গেছে, এবার আসবে এই নিচের পার্টটায় সি এল এল এল, সি এল এল, সি এল এল সি, সি এল এল সি, তারপর কি সি এল সি এল, সি এল সি এল, সি এল সি এল, সি এল সি সি, সি এল সি সি। এবার আসো সি সি এল এল, সি সি এল এল, সি সি এল সি, সি সি এল সি, সি 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 এল, সি 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 এল, আর লাস্টেরটা সি 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 সি, সবগুলো সি 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 সি। এই হচ্ছে তোমার নমুনা ক্ষেত্র। এবার গয়ের কোশ্চেন আসো। গয়ে তোমাকে প্রমাণ করতে বলছে, এটা আসে প্রায় আসতে দেখা যায়। একটা মুদ্রা n সংখ্যক বার নিক্ষেপ করলে সংঘটিত ঘটনা 2n কে সমর্থন করে, এটা প্রমাণ করতে হবে। একটা মুদ্রা n সংখ্যক বার নিক্ষেপ করলে। এখন এটা তো আমরা জানি যে সমগ্র সম্ভাব্য ফলাফল এইভাবে বের করতে হয়। এখন এইখানে করি কথা, এটা আমরা প্রমাণটা কিভাবে লিখবো, লেখা তো দরকার হবে। আমরা না হয় বুঝলাম, টিচারকেও তো বোঝাতে হবে, সেটা আমরা কিভাবে লিখবো। আচ্ছা, এইখানে তুমি ক্ষয়ে যে প্রবাবিলিটি ব্যবহার করছো এইটা দিয়েও দেখাতে পারো। কি লিখবা, যে ক্ষয় হতে প্রাপ্ত টি ব্যবহার করে, খ হতে প্রাপ্ত প্রবাবিলিটি টি ব্যবহার করে। যখন তুমি মুদ্রা একবার নিক্ষেপ করছো, একটু খেয়াল করো, যখন তুমি মুদ্রা একবার নিক্ষেপ করছো তখন ফলাফল পাইছো 2টা। যা পাইছো তাই লিখবা, যা পাইছো তাই লিখবা। লিখবা কি, মুদ্রা একবার মুদ্রা একবার নিক্ষেপ করলে ফলাফল বা নমুনা বিন্দু কয়টা পেয়েছি সেটা লিখবো। নমুনা বিন্দু সংখ্যা সমান 2। এটা একটু এভাবে লিখতে পারো, 2 টু দি পাওয়ার 1, যেহেতু প্রমাণ করতে বলছে 2 টু দি পাওয়ার n, এজন্য সবকটা 2 এর পাওয়ার নেওয়ার চেষ্টা করতে হবে। এরপরে মুদ্রা যখন তুমি 2বার নিক্ষেপ করছো, নমুনা বিন্দুর সংখ্যা কয়টা হয়েছে একটু দেখো। 2বার যখন নিক্ষেপ করছো, এটা তো প্রথমবার নিক্ষেপ, এটা হচ্ছে দ্বিতীয়বার নিক্ষেপ, তখন দেখো 4টা পাইছো। 3বার নিক্ষেপ করলে 8টা পাইছো, 4বার নিক্ষেপ করলে 16টা পাইছো। 4টা পাইছো মানে 2 টু দি পাওয়ার 2। মুদ্রা যখন তুমি 3বার নিক্ষেপ করবা তখন নমুনা বিন্দু কয়টা আসবে, 8টা মানে 2 টু দি পাওয়ার 3। মুদ্রা যখন তুমি 4বার নিক্ষেপ করছে তখন তুমি ফলাফল পাচ্ছ 16টা মানে 2 টু দি পাওয়ার 4। এই পর্যন্ত তো আমি ওখানে লিখেছি। এরপরে লিখবা 4বারের পরে মুদ্রা n সংখ্যক বার নিক্ষেপ করলে
ফলাফল আসবে কত 2n লাস্টে লিখবা সুতরাং মুদ্রাটিকে n সংখ্যকবার নিক্ষেপ করলে ঘটনা 2n কে সমর্থন করে মানে এই লাইনটা লাস্টে লিখবা লাস্টে লিখবা সুতরাং আচ্ছা এই জিনিসে এখানে তো মুদ্রা দিয়ে তোমার কিন্তু ছক্কা নিক্ষেপ দিয়েও বলতে পারে একটা ছক্কা এর সংখ্যক নিক্ষেপ করলে ফলাফল সংঘটিত হবে 6n এরকমও কিন্তু আসতে পারে সেম ভাবে ব্যাখ্যা দিতে হবে যখন তুমি ছক্কা একবার নিক্ষেপ করবা নমুনা বিন্দু আসবে 6টা 6n দুইবার নিক্ষেপ করলে ছোট্ট করে একটু এখানে নোট করে যখন তুমি ছক প্রমাণ করতে হবে কি 6n যখন তুমি একবার নিক্ষেপ করবে তখন নমুনা বিন্দু পাবো 6টা দুইবার নিক্ষেপ করলে পাবা হচ্ছে 36টা তার মানে 6 তিনবার নিক্ষেপ করলে তুমি পাবা এটা আসে না খুব বেশি তিনবার নিক্ষেপ করলে কত হবে 36 ইন্টু 3 108 এর বেশি আর যাবে না 108 মানে 6 এর কিউব তারপরে বলবা n সংখ্যক নিক্ষেপ করলে 6 এরকমও বলতে পারে এই ফরম্যাটটা মনে রাখলে যে কোনো কিছু করা কিন্তু পসিবল এবার আসো 18 নম্বর কোশ্চেনে একটা ঝুড়িতে 8টা লাল 10টা সাদা 7টা কালো মার্বেল দৈর্ঘ্যভাবে একটা মার্বেল নেওয়া হলো দৈর্ঘ্যভাবে একটা মার্বেল নেওয়া হলে এখানে প্রথম কোশ্চেনে বলছে সমগ্র সম্ভাব্য ফলাফল তাহলে 8 আর 10 18 আর 7 25 সমগ্র সম্ভাব্য ফলাফল কত 25 আমি ডিটেইলসে লিখতেছি না একটু শর্টে লিখতেছি ডিটেইলসে লিখে নিবা ডিটেইলসে কি লিখবা লিখবা যে 8টি কালো আছে 10টা সাদা আছে 7টি কালো 8টি লাল 10টি সাদা 7টি কালো আছে টোটাল দিয়ে লিখতে হবে আচ্ছা ক্ষয় কি বলছে একটা মার্বেল নিলে মার্বেলটা লাল হওয়ার সম্ভাবনা কত আচ্ছা সমগ্র সম্ভব লিখবা ক হতে প্রাপ্ত সমগ্র সম্ভাব্য ফলাফল 25 লাল হওয়ার অনুকূল ফলাফল লাল হওয়ার অনুকূল ফলাফল হচ্ছে 8 তাহলে পি অফ লাল লাল হওয়ার সম্ভাবনা কত লাল হওয়ার সম্ভাবনা 8/25 লাল হওয়ার সম্ভাবনা 8/25 আচ্ছা দ্বিতীয় এক নম্বর তো গেল এটা দুই নম্বরে কি বলছে যে সাদা না হওয়ার সম্ভাবনা সাদা না হওয়ার সম্ভাবনা বের করার আগে তোমাকে কি বের করতে হবে সাদা হওয়ার সম্ভাবনা তুমি লিখবে কি সাদা হওয়ার অনুকূল ফলাফল সাদা হওয়ার অনুকূল ফলাফল কয়টা সাদা হওয়ার অনুকূল ফলাফল হচ্ছে 10টা তাহলে পি অফ সাদা সাদা হওয়ার সম্ভাবনা কত 10/25 বা আমরা বলতে পারি 2/5 এবার বলছে সাদা না হওয়ার সম্ভাবনা তাহলে সাদা না হওয়ার সম্ভাবনা আমরা কি করব 1 বিয়োগ 2/5 তার মানে লসাগু করলে 5 বিয়োগ 2/5 মানে 3/5 এটা হচ্ছে সাদা না হওয়ার সম্ভাবনা এবার আসো গয়ের কোশ্চেনে আসো গয়ের কোশ্চেনটা কিন্তু বিভিন্ন ভাবে ঘোরায় ফেরায় বোর্ডে আসছে গয়ে বলছে যদি প্রতিস্থাপন না করে একটা করে পরপর 4টা মার্বেল তুলে নেওয়া হয় প্রতিস্থাপন যদি করা হতো তাহলে কিন্তু তো ঝামেলা ছিল না প্রতিস্থাপন মানে কি তুমি যে মার্বেলটা তুলে নিছো ওইটা আবার যদি ওই পাত্রে রাখো তাহলে প্রতিস্থাপন করা হয় যদি 4টা মার্বেল তুলে নেওয়া হয় তাহলে সবগুলো সাদা হওয়ার সম্ভাবনা কত আচ্ছা আগে এটা বুঝতে হবে প্রতিস্থাপন না করে একটা করে 4টা মার্বেল তুলে নেওয়া হয়েছে একটা করে কি করা হয়েছে 4টা মার্বেল তুলে নেওয়া হয়েছে তা একটু বোঝার চেষ্টা করো ম্যাথ করার আগে আমি একটু বুঝাই এই সাইডে বুঝাই তারপরে এখানে আসি ধরো এই জায়গাটা তোমার এই নীল মার্বেল আছে কয়টা নীল মার্বেল আছে তোমার 5টা আর এখানে লাল মার্বেল আছে তোমার 6টা ধরো বুঝো বুঝার চেষ্টা করো টোটাল আছে কতটা বুঝতে পারছো টোটাল হচ্ছে এখানে 11টা এখানে বলছে যে পর পর আমি বললাম পর পর 3টি মার্বেল তুললে সেটি নীল হওয়ার সম্ভাবনা কত সেটি নীল হওয়ার সম্ভাবনা কত এরকম বললাম তো দেখো এইখান থেকে
কয়টা তুলতে বলছে? পরপর তিনটা তুলতে বলছে। মানে তুমি একবারে কিন্তু তিনটা তুলতে পারবে না, পরপর তিনটা তুলতে বলছে তোমাকে। তো তুমি এই জায়গা থেকে একটা মার্বেল তুমি তুলে নাও, প্রথমে এই মার্বেলটা তুমি তুলে নাও, ঠিক আছে? ধরো আমি এই মার্বেলটা তুলে নিচ্ছি, এই মার্বেলটা তুলে বাইরে নিয়ে আসছি, তাহলে এই একটা মার্বেল নীল হওয়ার সম্ভাবনা কত? এই একটা মার্বেল নীল হওয়ার সম্ভাবনা কত? একটা মার্বেল নীল হওয়ার সম্ভাবনা কত? তুমি একটা তুলতেছো, কয়টার মধ্যে থেকে একটা তুলতেছো? পাঁচটার মধ্যে থেকে না? তাহলে ওই মার্বেলটা নীল হওয়ার সম্ভাবনা 5/11। তিনটা তুলতে বলছে না পরবার, একটা তুলে ফেলছো, তাহলে এখানে আছে কয়টা এখন টোটাল? আছে কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যখন একটা তুলে ফেলছো, প্রতিস্থাপন করতে বলে নাই, প্রতিস্থাপন করা মানে এইটা আবার ওইখানে রেখে দিতে হবে। প্রতিস্থাপন না করে এখানে বলছে কি, প্রতিস্থাপন না করে, যদি প্রতিস্থাপন করা হতো তখন তুমি দ্বিতীয় ক্ষেত্রে আরেকটা তুললে সেই 5/11 আসতো আবার। আচ্ছা, একটা মার্বেল তুলছি, তার সম্ভাবনা 5/11। এবার আবার বলছে তিনটা মার্বেল তুলতে হবে, তিনটা নীল হতে পারে এমন সম্ভাবনা কত? তো যখন তুমি একটা তুলে বের করে দিছো তখন টোটালটা আসতেছে কত? টোটাল আসতেছে 10। নীল আছে কয়টা? 4টা। তাহলে এই নীল 4টা থেকে আরেকটা তুলতে বলছে তোমাকে, এই আরেকটা নিয়ে আসো। তো সেক্ষেত্রে সম্ভাবনা কত? তুমি কয়টা থেকে তুলে আনছো নীল? 4টা থেকে তুলে আনছো না? তাহলে 4 বাই টোটাল তখন কত ছিল? টোটাল ছিল তখন 10। টোটাল ছিল তখন 10 ইনটু, আবার বলছে 3 নাম্বারটা তুলতে হবে। 3 নাম্বারটা তুলতে গেলে এখানে টোটাল এখন আছে কয়টা? 6 আর 3 9টা আছে টোটাল। টোটাল আছে 9টা। কারণ দুইটা অলরেডি তোলা শেষ। এইবার এইখান থেকে তুমি আরেকটা নীল তুলবা। এই নীলটা যদি তুমি তোলো এখানে, এই নীলটা যদি তুমি এখানে তোলো তাহলে সম্ভাবনা কত? তখন থাকছে কয়টা? 3/9। এই এই হচ্ছে তোমার সম্ভাবনা, এইভাবে বের করতে হবে। এবার এখানে আসো, বলছে পরপর 4টা মার্বেল তুললে সাদা হওয়ার সম্ভাবনা কত? লাল 8টা, 10টা সাদা, 7টা কালো। আমরা ছোট্ট করে একটু নোট করি এখানে। রেড হচ্ছে 8টা, হোয়াইট হচ্ছে 10টা, আর কালো হচ্ছে, ব্ল্যাক হচ্ছে কয়টা? 7। তোমার টোটাল কত এখানে? টোটাল হচ্ছে 25। বলছে পরপর কয়টা তুলতে হবে? 4টা তুলতে হবে। পরপর 4টা তুলতে হবে। এই পরপর 4টা তুললে সেখানে সম্ভাবনা কত হবে এটা বের করতে হবে। তো দেখো সবগুলাই কি বলছে? 10 এই সাদা হওয়ার সম্ভাবনা বলছে, তাই না? তাই প্রথমে যখন বক্স ছিল, বক্সে তুমি টোটাল 25টা রাখছো, এর মধ্যে 10টা আছে সাদা, তাহলে ওই 10টা সাদার মধ্যে থেকে তুমি তো যে কোনো একটা সাদা তুলতে পারো। প্রথমবার তোমার প্রথম বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? 10/25। এরপরে তুমি একটা বের করে ফেলে দিছো, একটা বের করে ফেলে দিছো, আছে এখন এর মধ্যে কয়টা? আছে এখন এর মধ্যে 24টা। ওই 24টার মধ্যে, টোটাল 24টার মধ্যে সাদা থাকবে তখন কয়টা? 9টা না? বুঝো, টোটাল 10টা সাদা ছিল, তার মধ্যে একটা বের করে দিছো, আছে কয়টা সাদা এখন? 9টা সাদা। তো একটা কমে গেলে টোটাল থাকবে কয়টা? 24টা। তাহলে ওই দ্বিতীয় বলটা সাদা হওয়ার সম্ভাবনা কত হবে? 9/24। দুইটা বল বের করে দিছো এবার, 2 নাম্বার বল বের করা শেষ। দুইটা বল যদি বের করে ফেলে দাও, তোমার টোটাল আসবে কয়টা? 23টা। আর সাদা আরেকটা কমবে না? সাদা থাকবে কয়টা? 8টা, কারণ দুইটা বের করে দিছো, যখন এখানে দুইটা বের করে দিছো, দুইটা বের করে দিছো বলে কিন্তু দুইটা সম্ভাবনা। তো এখন সাদা আছে 8টা, টোটাল আছে 23টা। তৃতীয় বলটা সাদা হওয়ার সম্ভাবনা কত? 8/23। 4টা বল তুলতে বলছো হলো, চতুর্থ বল সাদা হওয়ার সম্ভাবনা কত? তাহলে এখানে কি চতুর্থ বল বলতে কি, 3টা বল আগে তুলে ফেলে দিছে, তাহলে এখানে থাকবে কত? আরেকটা কমবে 22, আর সাদা থাকবে 7টা। এখানে 7/22 এটা গুণ করতে হবে। তাহলে 3 8 24, 3 3 9, 5 2 10, 5 5 25, 11 2 22। আর কাটে? আর তো কাটে না। তাহলে উপরে থাকে কত? 3 7 21, নিচে কত থাকবে? 5 ইন্টু 23 ইন্টু 11।
21/1265 আসতেছে। এইভাবে এগুলা আমাকে ক্যালকুলেশন করতে হবে। আশা করি এই জিনিসটা ভালোই বুঝতে পারছো। এখন আমরা কিছু এক্সেপশনাল কোশ্চেন দেখবো যেগুলা বইয়ে ওইভাবে নাই কিন্তু আসছে পরীক্ষায়। যেমন তোমার জ্ঞানমূলক বলতে 2 মার্কের যে কোশ্চেন আছে সেখানে তোমাকে প্রমাণ করতে বলে যে সম্ভাবনার মান বা সম্ভাবনার সীমা 0 থেকে 1 এর মধ্যে। এটার প্রমাণ দেখাও যে সম্ভাবনার মান 0 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ। এটা দেখাতে বলে 2 মার্কের কোশ্চেন, তোমাকে তো দেখাতে হবে। এই ক্ষেত্রে তুমি কি লিখবা, তার মানে এটার মানে কি, এটা মানে কিন্তু 0 থেকে শুরু করে পি অফ এ মানে যেটা বের করতে বলবো সেটা 1 পর্যন্ত হবে। 1 হতে পারে 1 থেকে কম হবে, 0 হতে পারে 0 থেকে কম হবে। এটা প্রমাণ করতে হবে। তুমি ধরে নিবা কোন ঘটনা ঘটার মোট ফলাফল, কোন ঘটনা কিন্তু আমি বলি নাই, বলছে কোন ঘটনা ঘটার মোট ফলাফল আমরা ধরে নিচ্ছি n। তুমি যদি এটা মুদ্রা নিক্ষেপ করতে, মুদ্রা নিক্ষেপের মোট ফলাফল কয়টা আসতো? একবার মুদ্রা নিক্ষেপ করলে 2টা আসতো। এইটা ধরে নিলাম। এখন ওই ঘটনাটা সর্বোচ্চ কতবার ঘটতে পারে? এই n বার ঘটতে পারে। তাহলে তুমি কি লিখবা, ওই ঘটনা ঘটার সর্বোচ্চ মান কত? n। এই ক্ষেত্রে তুমি সম্ভাবনা বের করো, কত হবে? অনুকূল ফলাফল বাই মোট ফলাফল। এইটাই তো অনুকূল ফলাফল আর ওটা হচ্ছে মোট ফলাফল, 1 আসতেছে। এরপরে কি লিখবা, ওই ঘটনা ঘটার সর্বনিম্ন মান কতবার হতে পারে? সর্বনিম্ন 0 হতে পারে, সর্বনিম্ন 0 হতে পারে। তাহলে সেই ক্ষেত্রেও তুমি সম্ভাবনা বের করো। এই এইটাই তো অনুকূল ফলাফল বাই মোট ফলাফল, 0 আসতেছে, দেখো রেঞ্জ 0, রেঞ্জ 0। তাহলে তোমাদের প্রমাণ হয়ে গেল এইটা। এটা লিখতে হয়, সহজ জিনিস ছিল, এটা লিখতে হয়। আচ্ছা, এখন যশোর বোর্ড 24 একটা কোশ্চেন আসছিল, সেটা নিয়েও আরেকবার একটু বলি। যশোর বোর্ড 24, ঢাকা বোর্ড 24 এই টাইপের বল তোলার ম্যাথ রিলেটেড কথা আসছিল, আমি সেগুলো থেকে অল্প একটু বলি। যশোর বোর্ড 24 ছিল যে একটা ঝুড়িতে ছিল রেড বল 10টা, ব্লু বা নীল বল দেওয়া ছিল 15টা, আর সবুজ ছিল 12। প্রশ্নটা ছিল, যদি প্রতিস্থাপন না করে, যদি প্রতিস্থাপন না করে একটি করে পর পর 5টি বল তুলে নেওয়া হলে, একটি করে পরপর 5টি বল তুলে নেওয়া হলে সবগুলা বল সবুজ হওয়ার সম্ভাবনা কত? সবগুলা বল সবুজ হওয়ার সম্ভাবনা কত? তাহলে একই জিনিস না, আমরা এর আগেও কিন্তু করছি, তাই না? তুমি আগে কি বের করবে, এখানে সমগ্র সম্ভাব্য ফলাফল 25 আর 12 37, সমগ্র সম্ভাব্য ফলাফল এখানে কত আসতেছে? 37। একটা পাত্রে টোটাল এই মিক্স করে 37টা আছে। কয়টা বল তুলতে বলছে? 5টা, পরপর 5টা। তুমি চিন্তা করো,
তুমি যখন প্রথমটা তুলবা কত আসবে সেটা কি বলছে, সবুজ হওয়ার সম্ভাবনা, সবুজ আছে হচ্ছে 12টা। তাহলে প্রথম বলটা তোলার সময় সম্ভাবনা কত হবে, 12/37। এবার আসো দ্বিতীয় বল যখন তুলবা, গ্রিন কি হবে, দ্বিতীয় বল যখন তুলবা প্রথমে ছিল 12টা, টোটাল ছিল কত, টোটাল ছিল 37। এরপরে যখন তুমি একটা তুলে নিছো, গ্রিন আছে 11টা, টোটালটা তাহলে কত হবে, 36 না একটা কমবে। দ্বিতীয় ক্ষেত্রে সম্ভাবনা তুমি কত দিবা, এখানে দিবা 11/36। এরপর 3 নাম্বার বল করার কথা বলছিল, দুইটা তুলে ফেলে দিছো, তাহলে এখন থাকবে কয়টা, গ্রিন থাকবে 10টা, টোটাল এক কমবে, টোটাল থাকবে কতটা, 35টা। তাহলে এখানে সম্ভাবনা কত হবে, 10/35। 3 নাম্বার বল। 4 নাম্বার বল তুলাও, 4 নাম্বার তুললে এখানে আরেকটা কমতে, 4 নাম্বার বল তুলবা, তার মানে আগে 3টা বল ফেলে দেওয়া হয়ে গেছে, তাহলে সবুজ আছে কয়টা, সবুজ আছে এখন 9টা, টোটাল থাকবে কয়টা, টোটাল থাকবে তাহলে 34টা। তাহলে এই ক্ষেত্রে সম্ভাবনা কত হবে, 9/34। এরপরে 5 নাম্বার বল তুলতে বলছে, এই 5 নাম্বার বল তুললে এখানে থাকবে তোমার সবুজ থাকবে 8টা, যখন তুমি 5 নাম্বার বল তুলবা তখন সবুজ থাকবে কয়টা, 8টা, টোটাল থাকবে কত, 33। তাহলে এখানে তোমার 8/33, এটা ক্যালকুলেশন করে নিবা, যত আসে এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে এই টাইপের প্রশ্ন কিন্তু প্রায় আসতে দেখা যায়। আচ্ছা, এখন আসো এবার একটু আমরা অ্যাডভান্স লেভেলে কয়েকটা জিনিস করব। আমরা দুইটা মুদ্রা নিক্ষেপ করছি একসাথে, এখন একটা ছক্কা দুইবার নিক্ষেপ করলে এখানে বেশ কতগুলো প্রশ্ন থাকতে পারে তোমার, বইয়ে এই টপিক গুলা নাই কিন্তু বোর্ডে আসছে, বিভিন্ন বোর্ডে আসছে। একটি ছক্কাকে পর পর দুইবার নিক্ষেপ করলে, একটি ছক্কাকে পরপর দুইবার নিক্ষেপ করা হয়েছে, তাহলে এখানে তোমার বেশ কতগুলো প্রশ্ন থাকতে পারে, আমি ছোট ছোট করে লিখি। সমষ্টি 8 হওয়ার সম্ভাবনা, সমষ্টি 8 হওয়ার সম্ভাবনা কত, তারপরে সমষ্টি 7-এর বেশি আসার সম্ভাবনা, সমষ্টি 7-এর বেশি আসার সম্ভাবনা কত, এইটা আমরা পড়ছি এর আগেই, দুই ছক্কায় একই ফলাফল আসার সম্ভাবনা কত, দুই ছক্কায় একই ফলাফল আসার সম্ভাবনা কত। তারপরে তোমার এখানে বলতে পারে এক ছক্কায় জোড় ও অপর ছক্কায় বিজোড় আসার সম্ভাবনা, এক ছক্কায় জোড় অপর ছক্কায় বিজোড় আসার সম্ভাবনা বলতে পারে। তারপরে বলতে পারে প্রাপ্ত সংখ্যা দুইটার গুণফল জোড় হওয়ার সম্ভাবনা কত, এরকম বলতে পারে প্রাপ্ত সংখ্যা দুইটির গুণফল জোড় হওয়ার সম্ভাবনা। তারপরে বলতে পারে দুই সংখ্যার অন্তর এক হওয়ার সম্ভাবনা, দুই সংখ্যার অন্তর এক হওয়ার সম্ভাবনা কত। তারপরে তোমার থাকতে পারে দুই সংখ্যার সমষ্টি 10-এর বেশি আসার সম্ভাবনা কত, 10 অপেক্ষা বড় হওয়ার সম্ভাবনা কত, বা 10, এইটাই 10-এর বোর্ডে আসছিল, 10 এই 24-এ 10 অপেক্ষা, এই টাইপের ছক্কা থেকে তোমার যত সমস্যা থাকবে আশা করি উত্তর করতে পারবে। এখন আসো সবগুলোর জন্য তো আমার তো দরকার প্রবাবিলিটি টিরি, এখন এই এত বড় প্রবাবিলিটি টিরি আঁকাটা একটু কঠিন হয়ে যায়, এই জন্য আমরা একটু কি করবো দেখো,
ছক্কা দুইটা নিক্ষেপ করার কথা বলা আছে, আমি এখানে একটু করি। ছক্কা এক এবং ছক্কা দুই। ছক্কা একে তুমি ফলাফল কয়টা পাবা? আমি একটু টেকনিক্যালি আঁকবো। আচ্ছা, আমি একটু মুছে দিই, দিয়ে একটু এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। আচ্ছা, কি করছি দেখো, আমি আঁকতে এখানে ঝামেলা, তো এজন্য আমি একসাথে করে দিচ্ছি। এই দেখো আমরা কি করছি, এখানে দুইটা ছক্কা আমাদের, একটা হচ্ছে ছক্কা এক রাখলাম, আর নিচে আমরা ছক্কা দুই রাখলাম। এক নম্বর ছক্কা তুমি ফলাফল কি কি পাবা? এক পড়তে পারে, দুই পড়তে পারে, তিন পড়তে পারে, চার পড়তে পারে, পাঁচ পড়তে পারে, ছয় পড়তে পারে। এখন এইগুলা ছকের মধ্যে রাখার প্রয়োজন হয় না। এইগুলো আমরা ছকের মধ্যে রাখলে একটু গুলাই ফেলতে পারি, ছকের মধ্যে রাখলাম না। এগুলো তুমি ছকের বাইরে দিতে পারো। ফলাফল কয়টা আসবে? দুইবার নিক্ষেপ আসছে না, তার মানে ফলাফল 36টা আসবে। তুমি ঘর কাটবে কয়টা? ঘর কাটবে তুমি 36টা। তুমি ঘর কাটবে কয়টা? 36টা ঘর কাটবা। দেখো আমার কিন্তু ঘর অলরেডি 36টায় আছে। এখানে ছক্কা দুইয়েও তুমি ফলাফল পাবে এগুলো, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। এই ছয়টার বেশি ফলাফল তো তুমি পাবা না। রাফে এভাবে একটা চিত্র এঁকে নিবা, যদি এই দুইটা ছক্কা নিক্ষেপে টি আঁকতে বললে তো এভাবে আঁকবা, যেটা আমরা উদাহরণের প্রিভিয়াস ক্লাসে করছি সেইভাবে। এবার দেখো তুমি এখানে ফলাফলগুলো কি কি পাবা, কি কি ফলাফল পাবা। ফলাফলগুলো আমরা ভিন্ন কালার দিই। এখানে কি পাবা? এই উপরের থেকে ওয়ান নিছো, নিচের থেকে ওয়ান নিছো, তার মানে তোমার এখানে ওয়ান ওয়ান পাইতে পারো। এই জায়গায় কি পাইতে পারো? টু ওয়ান। এখানে তুমি পাইতে পারো থ্রি, তারপরে এই দ্বিতীয়টার ওয়ান। এখানে কি? এখানে ফোর ওয়ান। এখানে আবার আসতে পারে ফাইভ ওয়ান। এখানে সিক্স ওয়ান। এইভাবে সব মুখস্থ লিখতে পারবো না আমরা? ওয়ান টু, কমা দেওয়া যাবে না। এখানে আসবে ওয়ান টু, টু টু, থ্রি টু, ফোর টু, এটার ফাইভ টু, সিক্স টু, ওয়ান থ্রি, টু থ্রি, থ্রি থ্রি, ফোর থ্রি, ফাইভ থ্রি, সিক্স থ্রি, ওয়ান ফোর, টু ফোর, থ্রি ফোর, ফোর ফোর, ফাইভ ফোর, সিক্স ফোর। এবার এখানে ওয়ান, ওয়ান ফাইভ, টু ফাইভ, থ্রি ফাইভ, ফোর ফাইভ, ফাইভ ফাইভ, সিক্স ফাইভ। এবার কত হবে? ওয়ান সিক্স, টু সিক্স, থ্রি সিক্স, ফোর সিক্স, ফাইভ সিক্স, সিক্স সিক্স। এই হচ্ছে টোটাল 36টা ফলাফল।
টোটাল 36টা ফলাফল। এবার আসো একটা একটা করে আমরা উত্তর করি। প্রথম প্রশ্নে বলা হয়েছে সমষ্টি 8 হওয়ার সম্ভাবনা কত? সমষ্টি মানে দুইটা সংখ্যা যোগ করে কোনটায় কোনটায় 8 হবে সেইটা। তো এখন আমরা একটু হিসাব করব। 8 হতে হবে কিন্তু অন্য কিছু না। এই 4 আর 2 8, এই 4 আর 4 8, এই 4 আর 4 8, এটা একটা। তারপরে এই 6 আর 2 8, এটা হতে পারে। 5 আর 3 8, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই কোনাকুনি দেখো এই রেঞ্জটা, এইগুলাই হলুদ দিয়ে দেখো, এই পরে আর মুছে দিব, এইগুলা দেখো, এইগুলা 6 আর 2 8, 5 আর 3 8, 4 আর 4 8, 5 আর 3 8, 6 আর 2 8, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হয়েছে এখানে, টোটাল এই পাঁচটা হয়েছে। তাহলে অনুকূল ফলাফল কত আসছে এখানে? 5 আসতেছে। আর সম্ভাব্য সমগ্র সম্ভাব্য ফলাফল কত? 36টা। তাহলে এটা সম্ভাবনা কত হবে? 5/36। 2 নাম্বারটায় আসো, সমষ্টি 7 এর বেশি আসার সম্ভাবনা কত? সমষ্টি কত হবে? 7 এর বেশি। সমষ্টি হতে হবে 7 এর বেশি, মানে দুটো যোগ করে 7 হতে হবে না, কিন্তু 8, 8 থেকে শুরু করে যতদূর হতে পারে, 8 থেকে শুরু করে যতদূর হতে পারে। তা এই যে পর্যন্ত ছিল, এই পর্যন্ত একটু দেখায়, এইটা ছিল আমার কোন পর্যন্ত? এটা ছিল সবগুলা হচ্ছে 8 ছিল, এইখান থেকে সবগুলা ছিল 8 ছিল। আমার 7 বলে নাই, কিন্তু বলছে 7 এর বেশি। 7 কিন্তু নেওয়া যাবে না। যদি বলতো সমষ্টি 7 অথবা 7 এর বেশি, তখন কিন্তু 7 ও নেওয়া যেত। তাহলে এই এই যে রেঞ্জে তোমার 8 ছিল যোগ করে, তার পরের গুলো সব 8 থেকে বেশি হবে। এই রেঞ্জটা তোমার 8 থেকে বেশি হবে, এই রেঞ্জটা তোমার 7 থেকে বেশি হবে, এটা তোমার 7 থেকে বেশি হবে, এটা 7 থেকে বেশি হবে। তাহলে কত আসে? এই 5টা, এই 4টা 9টা, 9 আর 3 12টা, 12 আর 3 15টা। টোটাল এখানে আসতেছে আমার 15টা। সমষ্টি 7 এর বেশি আসার অনুকূল ফলাফল হচ্ছে 15, আর ডিভাইডেড বাই 36, 3 দিয়ে কাটা যায় 5/12। সম্ভাবনা আসতেছে এখানে 5/12। পরেরটা 2 সংখ্যায় একই ফলাফল আসার সম্ভাবনা কত? 2 সংখ্যায় একই কোণগুলো আছে দেখো, একটা কোণাকুনি, এই কোণাকুনি, এইগুলা 2 সংখ্যাতে দেখো একই ফলাফল আসছে। টোটাল কয়টা? 6টা। তাহলে 6 বাই সমগ্র সম্ভাব্য ফলাফল 36, তার মানে 1/6। পরেরটা কি? এক ছক্কায় জোড় আসবে, অন্য ছক্কায় বিজোড় আসবে। এক ছক্কায় জোড় আসবে, অন্য ছক্কায় বিজোড় আসবে, তো অর্ধেক অর্ধেক হয়ে যায় না? টোটাল 36 এর মধ্যে অর্ধেক অর্ধেক একটু খেয়াল করো। আমি ম্যাথ বলতেছি না। এটা এক ছক্কায় জোড়, এক ছক্কায় বিজোড়, এক ছক্কায় জোড়, এক ছক্কায় বিজোড়। এটা 2-1, 3-2, 4-3, 5-4, 6-5, এগুলো আছে এই রেঞ্জ টোটালটা। দেখো আমি রেঞ্জ দিয়ে ভাগ করলে এটা তোমার জন্য বুঝতে একটু বেশি সুবিধা হবে। দেখো আমি এক কথা থেকে আসি, এই কোনাকুনি একদম মিড লেভেলে কোনাকুনি সব কয়টা দেখো একটা জোড়া একটা বিজোড়, এই 6টা। ঠিক আছে? তারপরে এই রেঞ্জটা দেখো, এটাও সব কয়টা? এই 4টা। তারপরে তোমার আসতেছে এইটা, এদিক থেকে আসলে এইটা একটা জোড় একটা বিজোড়, একটা জোড় একটা বিজোড়। তাহলে এই 6, 6 আছে 10, আচ্ছা এই দিক থেকে আসি 2, 6 4 আর 2 6, 6 আর 6 12, 12 আর 4 16, 17 18, এই এইগুলাই একটা জোড় একটা বিজোড়। টোটাল কতটা আসছে এখানে? 18টা আসছে। কিভাবে হিসাব করছি দেখছি তো? একটু তাকালে বুঝতে পারবে, টোটাল 18টা। তাহলে এখানে আমাদের কত আসবে? 18/36 মানে হাফ। পরে কি বলে? প্রাপ্ত দুইটা সংখ্যার গুণফল জোড় হওয়ার সম্ভাবনা। দুইটা সংখ্যার গুণফল জোড় হতে হবে। আচ্ছা, তো দেখো এ একটা, এ একটা, এ একটা, 2 কে 2, 4 কে 4, 6 কে 6, প্রথম লাইনে তিনটা, প্রথম লাইনে ওই তিনটা, এ একটা, এ একটা, এ একটা।
এই লাইনে কত আসবে? এই 3 4 12, 3 2 6, 3 6 18, 4 2 8, 4 4 16, 4 6 24, 4 5 এইরকম আসতেছে। দুইটা সংখ্যার গুণফল জোড় হওয়ার সম্ভাবনা, দুইটা সংখ্যার গুণফল জোড় হওয়ার সম্ভাবনা অনেকগুলো আছে। এই প্রশ্নটা দেওয়ার দরকার ছিল, তারপর যেহেতু দেওয়া হয়ে গেছে তাহলে এভাবে করতেই হবে, কিছু করার নাই। আচ্ছা, আমরা গুণফল না দিয়ে এখানে যোগফল দিই, গুণফল থেকে তো অনেক বেশি হয়েছে। দুটো সংখ্যার এখানে যোগফল দিই, তাই দেখো কতগুলো হয়। এটা একটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে, এইটা হবে, এটা হবে, এইগুলো যোগ করে হচ্ছে। আচ্ছা তারপরে আসো, আর এইটা একটা হবে। আচ্ছা আমরা দাগ দিয়ে প্রকাশ করি। একদম মিড লেভেল বরাবর সব কয়টা যোগ করে আমার জোড় আসবে, এই লেভেল বরাবর যোগ করে সব জোড় আসবে। তারপরে এই লেভেল বরাবর সব কয়টা যোগ করে দেখো জোড় আসবে, এই লেভেল বরাবর যোগ করে জোড় আসবে, এই লেভেল বরাবর না, এই লেভেল না, এই লেভেল বরাবর যোগ করে সব জোড় আসবে। এই তাহলে কত আসে? 4 2 6, 18টা আসবে এখানে। 3 2 5 আছে 11, 11 আর 4 15, 17, দুইটা, 1 2 3 4, 4 2 6, 6 6 12, 12 আছে 18টা, তাহলে সবগুলো জোড় হওয়ার সম্ভাবনা কত? 18/34, মানে 1/2। এরপরে বলছে দুইটা সংখ্যার অন্তর এক হওয়ার সম্ভাবনা, দুটো সংখ্যার অন্তর এক হওয়ার সম্ভাবনা, মানে দুটো সংখ্যা বিয়োগ করে এক হবে কোনটা কোনটা। দেখো এ একটা, তারপরে এ একটা, এই দুইটা বিয়োগ করে এক হবে। আর কি? এ একটা, এ একটা, মানে এরকম 1 2 আমরা একটু টেকনিক্যালি বের করতে পারি কিন্তু এটা চাইলে। দেখো 1 2, এটা হলো 2 1 হবে, তারপরে 3 2 2 3, এটা 4 3 3 4, এদের বিয়োগ করলো 1 হয়। তুমি 1 থেকে শুরু করে আসো, প্রথম মুদ্রায় 1, আমি আরেকটু সহজ করে বলি। দেখো তুমি ওখানে না তাকিয়েও কিভাবে হিসাব করতে পারো। প্রথম মুদ্রায় 1, দ্বিতীয় মুদ্রায় 2 আসলে হবে, প্রথম মুদ্রায় 1 তো হবে না, প্রথম মুদ্রায় 2, দ্বিতীয় মুদ্রায় 1, প্রথম মুদ্রায় 3, দ্বিতীয় মুদ্রায় 2, 3 4, তারপরে 4 5, 5 4, 6 5 5 6, এইগুলা। তো 1 2 2 1, 3 2, এখান থেকে আরেকটা কি আসবে? 2 3, প্রথম মুদ্রায় 2, দ্বিতীয় মুদ্রায় 3, এটা আসতে পারে। 3 4, এখানে আরেকটা আসবে 4 3, 4 5 5 4, 6 5 5 6, এছাড়া আর আমার সম্ভাবনা নাই। তাই দুইটা দুইটা, চারটা, 2 6 আর 2 8, 2 10টা আসতেছে। তাহলে এইভাবে আমরা বিয়োগ করে দেখছি কি আসছে, দুইটা সংখ্যার বিয়োগফল 10 আসছে। এগুলাই 10/36, 5/18। পরে কি বলছে? দুইটা সংখ্যার সমষ্টি 10 হতে হবে। দুইটা সংখ্যার সমষ্টি কত হতে হবে? 10 হতে হবে, না 10 অপেক্ষা বড় হতে হবে। 10 অপেক্ষা বড়র জন্য দেখো আমরা যদি একটু তাকাই এদিকে, 10 অপেক্ষা বড় মানে 11 থেকে হতে পারে। 5 হচ্ছে 9, আছে 9, এটা হচ্ছে 9, এই 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 রেঞ্জটা একটু খেয়াল করো। এই রেঞ্জে যোগ করলে কত হচ্ছে? সব 10 হচ্ছে। এই রেঞ্জে যোগ করলে সব কত হচ্ছে? 10 হচ্ছে। তাহলে এটা তো হবে না, শুধুমাত্র এই তিনটা, এই তিনটা যোগ করলে 10 এর থেকে বড়।
6 5 11, 6 5 11, 6 6 12, এই তিনটা। যদি বলছো 10 অথবা 10 এর থেকে বড় তাহলে কিন্তু ওইগুলাও নেওয়া যেত। এই তিনটা পাইছো মাত্র, 3/36 মানে 1/12, 1/12। তাহলে একটা দুইটা ছক্কা নিক্ষেপ করলে এই টাইপের ম্যাথমেটিক্যাল টার্ম গুলো আসতে পারে, এর বেশি আসা আর তেমন কোনো পসিবিলিটি নাই। এবার আসলে লাস্ট আমরা আরেকটা ম্যাথ করব, করে আমরা শেষ করব, সেটাও পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, আমরা বললাম যে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলা থেকে একটি সংখ্যা বাছাই করা হলো। একটি বাছাই করা হলো। এখান থেকে তোমার প্রশ্নগুলো কি থাকবে? সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? সংখ্যাটা 5 এবং 7 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? 5 এবং 7 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? তারপরে এবং এর পরিবর্তে এখানে বলতে পারে 5 অথবা 7 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? তারপরে বলতে পারে সংখ্যাটা মৌলিক হওয়ার সম্ভাবনা কত? এই 5টা জিনিস তোমার থাকতে পারে। আচ্ছা দেখো, 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত কত আছে? তোমাকে আগে এটা খুঁজে বের করতে হবে 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত কত আছে। 5 দিলে সম্পূর্ণ ভাগ হয়ে যাবে, তাহলে 5 প্রথমে আসো। 1 থেকে 10 এর মধ্যে কত আছে? 1 থেকে 10 এর মধ্যে 5 এবং 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, টোটাল 10টা। হিসাব করে আঙুলে গোনো, তাহলে অনুকূল ফলাফল দাও, সমগ্র সম্ভাব্য ফলাফল 1 থেকে 50 মানে কত হয়? 50, তার মানে 1/5। 7 দ্বারা বিভাজ্য কি কি আছে? 7 দ্বিগুণ দ্বিগুণ করে যাবা, প্রথমে 7, 14, 21, 7 7 যোগ করবা, দ্বিগুণ দ্বিগুণ করে না, 7 7 যোগ করবা, 7, 14, 21, 28, 35, 42 আর 49, টোটাল আসতেছে 7টা, তাহলে 7/50। 5 এবং 7 দ্বারা বিভাজ্য, 5 দ্বারাও বিভাজ্য এবং 7 দ্বারাও বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য এবং 7 দ্বারাও বিভাজ্য, একটাই আছে একমাত্র, কত সেটা? 5 দ্বারা বিভাজ্য হতে হবে, আবার 7 দ্বারাও বিভাজ্য হতে হবে, একই সাথে কিন্তু একই সাথে 5 দ্বারাও বিভাজ্য হতে হবে, মানে এবং এর ইন্টারসেকশন মিল থাকবে। 5 দ্বারা বিভাজ্য আছে এবং 7 দ্বারা বিভাজ্য আছে এমন একটা সংখ্যা, 35 না একমাত্র, একমাত্র দেখো 35, এখানে তুমি 5 দ্বারা ভাগ করতে পারো, এটা 7 দ্বারা ভাগ করতে পারো, এই একটাই মাত্র সংখ্যা, তাহলে এখানে সংখ্যাটা কত হবে? 1/35, 1/35 আসতেছে, এই 35 বলতেছে 1/50। এইগুলো কিন্তু টেকনিক্যালি বুঝতে হবে। 5এও থাক এমন একটা সংখ্যা যেটা 5 দ্বারা ভাগ করা যাবে, 7 দ্বারা ভাগ করা যাবে, এইভাবেই মনে রাখতে হবে। এবার বলছে এখানে অথবা, এখানে বলছে কি অথবা বলছে, তাহলে এই অথবা মানে কি? এটা কেমন ঘটনা? এই ঘটনাটা কেমন ঘটনা? দেখো আমরা দুইটা ঘটনা স্পেশালি পড়ছিলাম, একটা পড়ছিলাম হচ্ছে বর্জনশীল ঘটনা, আর একটা অবর্জনশীল ঘটনা। তা এইটা কি, দুইটার মধ্যে যদি দুইটা ঘটনা, মানে দুইটার মধ্যে যদি কিছু মিল থাকে, একটা ঘটনা যদি মিল থাকে, তাহলে সেটাকে কি বলে? অবর্জনশীল ঘটনা। এখানে মিল আছে না দেখো, এই 35 কি 5 দ্বারা বিভাজ্য হচ্ছে, 7 দ্বারা বিভাজ্য হচ্ছে। এই অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে আমরা কি বলছিলাম?
এখানে এরকম লিখতে হবে পি অফ 5 প্লাস পি অফ 7 মাইনাস পি অফ 5 ইন্টারসেকশন 7, মানে এই দুইটার মধ্যে মিল থাকবে যেটা। তা পি অফ 5 কত? পি অফ 5 আমরা উপরে বের করছি 1/5 প্লাস পি অফ 7 কত? 7/50 মাইনাস এই দুইটার মধ্যে ইন্টারসেকশন করে কত আসছিল? 1/50। এটা করলে তোমরা পাবো মনে হয় 16/50। আচ্ছা, পরের কোশ্চেনটা বলছে মৌলিক 1 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, এই যে এই জায়গাটা তোমার তো শুধু 1 থেকে 50 না, ভিতরে যে কোনো কিছু দিয়ে বলা যায় না? তো এগুলো একটু মনে রাখলে বেশি ভালো হবে যে 1 থেকে 10, 10 থেকে 20 এইভাবে কতটা মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 10 এর মধ্যে, তারপরে 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50 কয়টা করে আছে আমরা একটু মনে রাখবো, একটু মনে রাখবো। আচ্ছা, 1 থেকে 10 এর মধ্যে কি আছে? 2, 3, 5 এবং 7। 1 কে কখনো কিন্তু মৌলিক সংখ্যা ধরা যায় না। তাহলে 1 থেকে 10 এর মধ্যে আছে এইগুলা। 11 থেকে 20 এর মধ্যে কি আছে? 11, 13, 17, 19 এগুলো আছে। 21 থেকে 30 এর মধ্যে কি আছে? 23 আছে আর 29 আছে। 31 থেকে 40 এর মধ্যে 31 আছে এবং 37 আছে। আর নাই। আর 41 থেকে এর মধ্যে আছে 41 আছে, 43 আছে, 47 আছে, এইগুলা। তোমার এরকমও বলতে পারে 11 থেকে 30 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা, এরকম আসে, বা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত, তখন তুমি এইভাবে কাউন্ট করবে, এগুলো একটু মনে রাখবে। টোটাল কত আসতেছে? 4 আর 4 8, 8 আর 2 10, আর 2 12, 12 আর 3 15টা আসতেছে টোটাল। তাহলে 1 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা কত আসতেছে? 4 আর 4 8, 8 আর 2 10, আর 2 12, আর 3 15টা আসতেছে। তাহলে মৌলিক মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? 15/50, তার মানে 3/10। এই জায়গায় আমরা আরো একটা অ্যাড করতে পারি, মৌলিক সংখ্যা না হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে কি করব? এটা 1 থেকে বিয়োগ করতে হয়, 1 বিয়োগ 3/10, তার মানে কত আসে? 7/10 আসে। মৌলিক সংখ্যা না হওয়ার সম্ভাবনা মানে কি? এটা এটা কিন্তু যৌগিক সংখ্যা। তাই এরকম যদি বলে যৌগিক সংখ্যা হওয়ার সম্ভাবনা মানে কি? মৌলিক সংখ্যা না হওয়ার সম্ভাবনা 7/10। এই টাইপের প্রশ্নগুলো থাকবে, মনে হয় না আর কোনো প্রকার ম্যাথমেটিক্যাল টার্মে কোনো সমস্যা হবে এই সম্ভাবনা থেকে। সবই পারবা, ক্লাস 2টা একটু ভালো করে পড়বা।